সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান এবং প্রতিদিনের মতোই খেলাধুলার খবরের বিশ্লেষণ আমরা করার চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানে। তবে দেখে নিতে চাই দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো কি কি আছে। বঙ্গবন্ধু বিপিএল এর ফাইনালকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে দুই ফাইনালিস্ট। এই মুহূর্তে মিরপুরে অনুশীলন করছে জেমকন খুলনা। কাল বিকাল 4:30টায় ফাইনালে তাদের প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম। অশুভ 2020-এ জাতীয় দল ঘোষণা করতে রাজি নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডের বাংলাদেশ দল দেবেন জানুয়ারিতে, তবে সেই দলে মাশরাফি থাকবেন কিনা তা নিশ্চিত নয়। ইয়াংস্টার যারা আছে অনেক কিছু শিকার আছে, ইনশাল্লাহ এত এক্সপিরিয়েন্স নিতে পারলে অনেক ইয়াং প্লেয়ার এটা কাজে লাগাতে পারবে। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অ্যাডিলেডের দিবারাত্রির ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া। ভারত টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে 2 উইকেটে 41 রান করেছে ভারত। লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে জাফনা স্ট্যালিয়ন্স। ফাইনালে গল গ্ল্যাডিয়েটর্সকে হারিয়েছে 53 রানে। 21 দিনের টুর্নামেন্টে অংশ নিয়েছে 5 দল। আজ ফিফা দ্য বেস্ট ঘোষণা। সংক্ষিপ্ত তালিকায় আছেন লেভানডোভস্কি, রোনালদো, মেসি। ফিফার সদর দপ্তর জুরিখে রাত 12টায় ভার্চুয়ালি বিজয়ীর নাম ঘোষণা করা হবে। 55 গোল করে গেল মৌসুমে বায়ার্নকে 3 শিরোপা জেতানোয় বড় ভূমিকা রাখা পোলিশ স্ট্রাইকার এই পুরস্কার জয়ের দৌড়ে ফেভারিট। জয় নিশ্চিত করেন। ইতালিতে আরও একটি ড্র করেছে ইউভেন্টাস। 1-1 গোলে শেষ হয়েছে আতালান্তার সঙ্গে তাদের ম্যাচ। পেনাল্টি মিস করে আলোচিত ক্রিস্টিয়ানো রোনালদো। লিগের 6ষ্ঠ ড্র তুরিনের ওল্ড লেডিদের। আজ রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। শেষ 5 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলের 9 রেড ডেভিলরা, আর 11 ম্যাচে 10 হারে সবার তলানিতে শেফিল্ড ইউনাইটেড। আজ থেকে শুরু হচ্ছে বাফুফে জিমনেশিয়ামের নির্মাণ কাজ। নকশা প্রদর্শনের একদিনের মধ্যেই নির্বাহী কমিটির অনুমোদন পেয়েছেন বলে দাবি করেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। এরপর 2 মাসের মধ্যে পূর্ণাঙ্গ একাডেমি চালু আর আলাদা ফুটবল স্টেডিয়াম নির্মাণ লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। আজকে যেরকম একটা ডিসিশন নিলাম, আমার এই ফুল কমিটি আছে যে জিমনাসিয়ামটা আমরা কালকে থেকে কাজ আরম্ভ করব, যেন 2 থেকে 3 মাসের মধ্যে ন্যাশনাল টিমকে একটা জিমনাসিয়াম দিতে পারে। সেকেন্ড হলো একাডেমি। আমি আশা করছি উইদিন দ্য নেক্সট 2 মান্থ একাডেমিও শুরু হয়ে যাবে। থার্ড ফেজ হলো আমাদের একটা কমপ্লায়েন্ট ফুটবল স্টেডিয়াম। বাংলাদেশে গোটা দেশে একটা স্টেডিয়াম নাই যেটা ফিফা কমপ্লায়েন্ট। 2030 এশিয়ান গেমসের আয়োজক দোহা। প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের রিয়াদে হবে পরের আসর। এর আগে 2022 আর 26 এশিয়ান গেমস হবে চীনের হ্যাংঝু এবং জাপানের নাগোয়ায়। শুনছিলেন খেলার সবশেষ খবরগুলো এবং আমরা এবার বিশ্লেষণ করতে চাই ক্রিকেটকেই, কারণ জানেন যে আপনারা বঙ্গবন্ধু টি-20 কাপ চলছে, কালকে ফাইনাল। আজকে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে খুলনা এবং চট্টগ্রামও প্রস্তুতি শুরু করবে। সেই টুর্নামেন্টকে কেন্দ্র করে সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর, সবগুলোই আলোচনায় আসবে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভার্চুয়ালি এই অনুষ্ঠানে নাজমুল আবেদিন ফাহিম। সবাই চেনেন আপনারা, ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ রাজীব। দর্শক, আপনারাও চাইলে কিন্তু অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন, স্ক্রিনে দেখানো যে নম্বরগুলো আছে সেগুলোতে ক্রিকেট নিয়ে যে কোনো প্রশ্ন অথবা মতামত আপনারা জানাতে পারেন। নাজমুল আবেদিনের কাছে যেতে চাই যে টুর্নামেন্টটা নিশ্চয়ই দেখছেন, কেমন হচ্ছে এই টুর্নামেন্ট আপনার মনে হয়? দেশি প্লেয়াররা সবাই খেলছে। ধন্যবাদ রাজীব। এক কথা যদি বলি, আমার মনে হয়েছে যে আমরা আমাদের ডোমেস্টিক ক্রিকেটে এই পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে যত টুর্নামেন্ট দেখেছি গত অনেকগুলো বছরে, আমার কাছে এটা সেরা টুর্নামেন্ট মনে হয়েছে। কারণ একটা টুর্নামেন্ট থেকে আমরা কিছু পজিটিভ দেখতে চাই, কিছু ডেভেলপমেন্টের ছোঁয়া দেখতে চাই, সেটা কিন্তু আমরা এই টুর্নামেন্টে দেখেছি। এর আগে এভাবে এত কম্পিটিটিভ একটা টুর্নামেন্টের আয়োজন শুধু আমাদের খেলোয়াড়দের নিয়ে আমরা কখনো দেখিনি।
So, আপনার ডেভেলপমেন্ট সেই কোন কোন জায়গায় আপনার মনে হয়েছে একটু যদি বলেন দু একটা। আহ, অনেকগুলো দেখি। আমরা সাধারণত বিপিএল এ যেটা দেখি, বিপিএল টুর্নামেন্টে যেটা দেখি, বিপিএল এ সাধারণত এমন অনেক খেলোয়াড় এখানে আছে যারা হয়তো বিপিএল এর ড্রাফটে হয়তো জায়গা পেত না। ড্রাফটে জায়গা পেলে হয়তো তাদেরকে কেউ কোনো দলে নিত না, কিংবা দলে নিলেও হয়তো তারা প্রথম 11 জনের মধ্যে আসতে পারত না। এবং কেউ যদি প্রথম 11 জনের মধ্যে আসতে পারত, তাহলে তাদেরকে যে দায়িত্বটা পালন করতে হতো সেটা হচ্ছে যে বিদেশি খেলোয়াড়দের স্ট্রাইক দেওয়ার দায়িত্বটা পালন করতে হতো। কিন্তু এখন যেটা করতে হয়েছে আমাদের খেলোয়াড়দেরকেই এবং নবীন খেলোয়াড়দেরকেই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে দায়িত্ব নিয়ে খেলতে হয়েছে, এবং ওরা যে সেই দায়িত্ব পালন করতে পারে সেটাও কিন্তু ওরা প্রমাণ করেছে। এই প্রমাণ করার সুযোগটা এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে প্রথমবারের মতো এসছে। এবং যেহেতু এখানে এটা একটা নন কন্ট্রোভার্সিয়াল ইন দ্য সেন্স যে এখানে আম্পায়ারিং এর ব্যাপারটা নিয়ে কোনো কন্ট্রোভার্সির সুযোগ নেই। টিভিতে খেলা দেখানো হচ্ছে। আমরা দেখেছি দারুণ আম্পায়ারিং হয়েছে। ওই দিক থেকে কোনো সমস্যা ছিল না। সো ইটস হ্যাজ বিন আ ভেরি ফেয়ার টুর্নামেন্ট, যেখানে সবার সুযোগ ছিল নিজেদেরকে এক্সপ্রেস করার। এবং সেটা আমাদের নতুন খেলোয়াড়রা দারুণভাবে করেছে। এটা দারুণ আশা সঞ্চয় করেছে আমাদের সবার মধ্যেই। সো আমি মনে করি এটা একটা দারুণ পজিটিভ। বিপিএল এর সাথে কম্পেয়ার আসে সবসময়, যেহেতু টি-20 টুর্নামেন্ট। বিপিএল এ আপনি বলছিলেন যে বিদেশি প্লেয়ারদের রোলটাই বেশি থাকে, ঠিক একইভাবে অপোনেন্ট হিসেবেও বিদেশি প্লেয়ারদেরকেই কিন্তু মোকাবেলা করতে হয়, সেটা ব্যাটসম্যান বলি বোলার বলি তাদেরকে। সেই প্রেশারটা কিংবা সেই কোয়ালিটি অফ ক্রিকেটটা তো একটু হলেও অনুপস্থিত। সেক্ষেত্রে আপনি এই মানটা কিভাবে যাচাই করবেন? আমার মনে হয় আমি ঠিক উল্টোটাই বলব। বিদেশি খেলোয়াড়রা আসলে কিন্তু দায়িত্বের নেয়ার দায়িত্বটা তাদের উপরেই বর্তায়, কিন্তু আমাদের উপরে বর্তায় না। আজকে আমরা যে রাব্বিকে যে রোলটা প্লে করতে দেখেছি, কিংবা আকবর আলীকে যে ইনিংস খেলতে দেখেছি, আরিফকে যে ইনিংসটা খেলতে দেখেছি, কিংবা টপে সাইফকে যেটা খেলতে দেখেছি, কিংবা নাজমুলকে যে দায়িত্ব নিতে দেখেছি, যে ধরনের ইনিংস খেলতে দেখেছি, এটা কিন্তু আমরা পেতাম না। কিন্তু নাজমুল হয়তো ওর পার্টনারকে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করতো ইনস্টেড অফ গোয়িং ফর বিগ শটস। কিন্তু আমরা একটা নতুন নাজমুলকে দেখেছি, কিন্তু একটা নতুন সাব্বিরকে দেখেছি, নতুন আরিফকে দেখেছি। এবং আমাদের বোলিং এর ক্ষেত্রেও তাই, কিন্তু আমাদের বোলারদের মধ্যে দেখেছি, পেস বোলারদের মধ্যে যে এগ্রেসিভনেস দেখেছি, শর্ট পিচ বল করছে, বাউন্সার করছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমি উইকেটের কথা বলবো। এবার উইকেটটাও কিন্তু আমার মনে হয় আমাদের কিছুটা কাজে এসেছে। একটু বাউন্স ছিল উইকেটে, পেস বোলারদের যথেষ্ট ব্যবহার করা হয়েছে, এবং পেস বোলাররাও উইকেটটাকে দারুণভাবে ব্যবহার করেছে। সো আমি মনে করি যে এই সবকিছু যদি আমরা বিবেচনা করি, এই টুর্নামেন্টটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আর আপনি বলছিলেন যে অনেক কিছু দিয়েছে, কিন্তু এই পাওয়াটা নিয়ে আসলে কতটা বাংলাদেশ দল জাতীয় দলের পারফরমেন্স কিংবা সামনের যে মিশনটা আছে সেখানে কাজে লাগাতে পারবে, সেখানেই টি-20 আসলে নেই। অনেক দিন পর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরছে। না, এটা একেবারে টোটাল একটা ডিফারেন্ট ইস্যু। আমি আচ্ছা, ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের শুরু করা উচিত ছিল লঙ্গার ফরম্যাট দিয়ে। এতদিন পরে খেলার বাইরে থাকার পরে আমাদের শুরু করা উচিত ছিল লঙ্গার ফরম্যাট দিয়ে। আমরা সেটা করতে পারিনি। লঙ্গার ফরম্যাট দিয়ে করলে যেটা হতো যে প্রত্যেক খেলোয়াড় তার নিজেকে চিনতে পারত। কারণ শর্টার ফরম্যাটে যেটা হয় যে খেলোয়াড়কে পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। লঙ্গার ফরম্যাটে খেলোয়াড় নিজেই পরিস্থিতি কন্ট্রোল করে। সো এই ২ টার মধ্যে একটু পার্থক্য আছে। কিন্তু যেহেতু সেটা হয়নি, যেটা হয়নি সেটা হয়নি। কিন্তু যেটা হয়েছে তার মধ্যে থেকে যে পজিটিভস আমরা পেয়েছি সেটা নিয়ে আমি বেশি একটু আ কি বলবো? মোর ইন্টারেস্টেড ইন দ্যাট। যেহেতু সেটা আমরা পেয়েছি সেটা বোধহয় আমাদের নেওয়া উচিত। আমি জানি না এখান থেকে বোধহয় আমাদের সিলেক্টর যারা আছেন তারা হয়তো কিছুটা অনুমান করতে পারবেন আমাদের খেলোয়াড়দের যারা নতুন উঠে আসছে, বা কেউ আছেন যারা কিছুদিনের পুরনো কিন্তু তাদেরকে আবার নতুন করে দেখার সুযোগ হয়েছে, এখানে একটা অন্যভাবে দেখার সুযোগ হয়েছে। সো তারা হয়তো তাদের চিন্তা ভাবনার মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারেন। আ আ আমরা নতুন ধরনের গোলও সেট করতে পারি। কারণ আমাদের এখন যাদের আমরা দেখতে পাচ্ছি, মাঠে যাদেরকে দেখেছি, এদেরকে নিয়ে বোধহয় আমরা আরেকটু বড় স্বপ্ন দেখার চেষ্টা করতে পারি। কারণ আগে যারা ছিল তারা তো আছেই। আমরা দেখেছি কিন্তু সাকিবকে চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছে। মাশরাফিকে চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছে কিন্তু। ইট hasn't been very easy for all of them. সো এটা একটা দারুণ দিক ছিল আমাদের। কারণ নতুন যারা উঠে আসছে তারাও কিন্তু সিনিয়রদের চ্যালেঞ্জ করছে, তাদের প্রেশারে ফেলছে। সো ব্যাপারটা যেভাবে দাঁড়িয়েছে যে আমাদের নতুন খেলোয়াড় যারা আছে তারা যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে। এই সাহসটা খুব জরুরি। জাতীয় দলের কথা বলছিলেন যে আপনি এই ফরম্যাট খেলে অন্য ফরম্যাটে খেলতে হবে, আপনি পজিটিভ নিতে চাচ্ছেন এই ফরম্যাট থেকে কিংবা এই টুর্নামেন্ট থেকে, বর্তমান অবস্থা থেকে। জাতীয় দলের গঠনের ক্ষেত্রে নির্বাচকরা কি এই পারফরমেন্স কোনো বিবেচনায় আনতে পারবেন কিংবা আনবেন, আপনার কি মনে হয়? আ একদিনের ক্রিকেটে নিশ্চয়ই কিছু আসবে। কিছু খেলার মধ্যে কিন্তু আমরা দেখেছি খুব অর্গানাইজড, যদিও টি-20 আপনি যদি রাব্বির খেলা দেখেন, ও যদি টি-20 খেলেছে, ভালো স্ট্রাইক রেট মেইনটেইন করেছে। কিন্তু ওর খেলা কিন্তু খুব স্ট্রাকচারড খেলা কিন্তু। ও কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আ উল্টাপাল্টা শট খুবই কম খেলেছে। প্রপার ক্রিকেট শট খেলেই কিন্তু রান করেছে। সো এটাকে আমরা ডেফিনিটলি কনসিডার করতে পারি। এবং এই ধরনের আরো কিছু খেলোয়াড় এসেছে যারা কিন্তু প্রপার ক্রিকেট শট খেলেই কিন্তু রান করেছে।
উল্টোপাল্টা শট খেলেনি। সো তাদেরকে ডেফিনেটলি ওয়ান ডে ক্রিকেটে বিবেচনা করা যেতে পারে। বাট টেস্টের জন্য ডেফিনেটলি অভিজ্ঞতাটা খুব জরুরি জিনিস। আমাদের অলরেডি অভিজ্ঞ একটা দল আছে। সেখানে হয়তো আরো ২-১ জন এড হতে পারে। টেস্টের ক্ষেত্রে হয়তো সেটা এই টুর্নামেন্ট অতটা প্রযোজ্য হবে না। কিন্তু ওয়ান ডেতে ডেফিনেটলি এখানকার কিছু খেলোয়াড়কে বোধহয় আমরা দেখতে পাবো। সেই ক্ষেত্রে একটা নাম অবধারিতভাবে আসে, মাশরাফি বিন মুর্তজা। তিনি অনেক দিন মাঠের বাইরে এবং একটা ফরম্যাটেই তিনি খেলেন, ওয়ানডেতে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। নির্বাচকরা একটু আমার ধারণা দোটানার মধ্যে বলেন কিংবা বিপদের মধ্যেই বলেন যে তাকে নেবেন কি নেবেন না, এই ধরনের একটা সিচুয়েশনে আছেন। আপনার কি মনে হয়, মতামতটা কি? আহ, মাশরাফি মানে টি-টোয়েন্টিতে মাশরাফি নিজেও বলেছে কিন্তু দিস ইজ নট দ্য রাইট ফরম্যাট, কারণ টি-টোয়েন্টিতে যে ইন্টেন্সিটিতে খেলতে হয়, যে প্রেশারটা থাকে, সেটা সেটা দিয়ে শুরু করে এতদিন পরে ইজ নট আইডিয়াল, সেটা সেও বলেছে। কিন্তু আইডিয়ালি হয়তো লম্বা লম্বা ফরম্যাটে ও যদি খেলতে পারতো, ওর প্রস্তুতিটা একটু ভালো হতো। বাট মাশরাফির কথা যেটা বলবো, যে মাশরাফি স্টিল ভেরি ইন্টেলিজেন্ট। ওর মেইন স্ট্রেংথ হচ্ছে ওর ইন্টেলিজেন্স, ওর স্মার্টনেস। এটা আমরা এবারও দেখেছি কিন্তু। জি। সো ডেফিনেটলি এটা এটা সিলেক্টরদের জন্য একটা প্রেশার হবেই ডেফিনেটলি। কি মাশরাফিকে এখনো মনে হয় না শরীরে রাখার সুযোগ আছে। হয়তো একজন কি বোলার হিসেবেই তাকে চিন্তা করতে হবে। তবে এটা সত্যি যে তার পাশাপাশি আমরা কিন্তু নতুন কিছু বোলারকে দেখেছি। তাদেরও কিন্তু সুযোগ পাওয়া উচিত। সো ইটস এ ক্রিটিক্যাল সিচুয়েশন ফর দি সিলেক্টরস উইথআউট এনি ডাউট। এটা বলতেই হবে যে এবং মাশরাফি মাশরাফি ফিটনেসে পাশ করেছেন দেখেই তিনি টি-টোয়েন্টি দলে আছেন এই ফ্রেঞ্চ ক্রিকেটে, এবং ফর্মের প্রমাণও কিন্তু দিয়েছেন যে 5 উইকেট নিয়ে নিয়েছেন। অ্যাবসলিউটলি। মাশরাফি এখনো যে ধরনের বোলিং করতে পারে, সেটা সত্যি অবাক হওয়ার মতোই, যে এতদিন পরে এসে হঠাৎ করে তার যে একুরেসি দেখলাম, তার যে কনফিডেন্স দেখলাম, সেটা সবচেয়ে বড় জিনিস। যার যে কনফিডেন্স দেখলাম, যে একটা বড় শট একটা ৬ খাওয়ার পরও বা একটা ৪ খাওয়ার পরের বলটায় নিজেকে ধরে রাখা এবং একটা অ্যাগ্রেসিভ ট্যাকটিক্যাল ডেলিভারি দেওয়া এবং উইকেট নেওয়া, এটা যথেষ্ট সাহসের ব্যাপার এবং কনফিডেন্সের ব্যাপার। সো কনফিডেন্সটাও কিন্তু পুরোপুরি আছে মনে হচ্ছে। সো ডেফিনেটলি তাকেও কনসিডারেশন সিলেক্টর রাখবেন বলে আমার মনে হয়। আপনি পেস বোলারদের কথা বলছিলেন, আমরা যদি বলি সিনিয়র প্লেয়াররা সবাই পারফর্ম করেছে। তাসকিন, রুবেল, আলামিন, মাশরাফি তো আমরা দেখছি, মুস্তাফিজ, আমরা মুস্তাফিজকে নিয়ে আলাদা করেই কথা বলবো, এবং নতুন কয়েকজনকে আমরা দেখেছি, সুমন খান, শরীফুল, বেশ কয়েকজন পেসার দেখেছি। এইটা কি বাংলাদেশের সিচুয়েশন একটু ডিফারেন্ট কিনা আপনার মনে হয়, যে এতগুলো পেস বোলার একসাথে খেলছে এবং ভালো করছে? অবশ্যই, এবং এটা মূল কারণ হলো আমার মনে হয় যে যে উইকেটটা দেওয়া হয়েছে তাদেরকে, সেই উইকেটে যে বাউন্সটা তারা পেয়েছে, তারা ডিফারেন্ট লেন্থে বল করার সুযোগ পেয়েছে এবং সেটা তারা করেছে। আমরা দেখেছি শর্ট পিচ বল করেছে, মাথার উপর দিয়ে বল চলে গেছে, কিংবা শর্ট পিচ বাউন্সার করেছে তারা, এবং তারা উইকেটটাকে দারুণভাবে ব্যবহার করেছে, সেই কারণে করতে পেরেছে। সো এই ধরনের উইকেট থাকলে ডেফিনেটলি তারা এনকারেজ হবে এবং ভালো বল করার চেষ্টা করবে, এবং তারা যেই পেসে বল করেছে এটাও এনকারেজিং। কিছু নতুন বলার আছে যারা হয়তো ১৩২ থেকে ১৩৫ পেসে বল করেছে, এবং আমি নিশ্চিত যে তারা ২-৩ বছরের মধ্যে হয়তো ১৪০-এ পৌঁছাবে। ইটস এ ভেরি গুড সাইন ফর আওয়ার পেস বোলার্স। সো আমার মনে হয় যে এটা এখানে যথেষ্ট পজিটিভস আছে, এবং আমরা শুধু জাতীয় দল শুধু চিন্তা না করে, জাতীয় দলের পাশাপাশি জাতীয় দল এই দল যদি চিন্তা করি, এবং যারা এই জাতীয় দলে এখন সুযোগ পাচ্ছে না, নতুন কিংবা কিছুটা কম অভিজ্ঞতা যাদের আছে, তাদেরকে যদি এই দলে ইনক্লুড করে তাদের দিকে নজর দিই, আমার মনে হয় আমাদের পেস বোলিং এর দিকটাও কিছুটা ভবিষ্যতে কিছুটা উজ্জ্বল কিছু দেখার সুযোগ হবে আমাদের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পেস বোলারদের এই পারফরমেন্স আশাবাদী করছে নাকি চিন্তায় ফেলছে? কারণ যে উইকেট আসলে কি হবে, এরকম রাখলে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলাররাও তো ঠিক একইভাবে বাংলাদেশকে কাউন্টার অ্যাটাক করতে পারবেন। আমার মনে হয় না যে পেস বোলিং এর আমাদের দেশে যে উইকেট হয় সেটা ততটা থ্রেটনিং উইকেট। এটা সাউথ আফ্রিকান সে ধরনের উইকেট বা নিউজিল্যান্ডের সে ধরনের বা ওয়াকার মতো একটা উইকেট এখানে হয় না। সো যেখানে বোলাররা বিভিন্ন লেন্থে বল করতে পারে, বাট ইটস নট অ্যাজ ডেডলি as some of the other wickets. সো এবং আমাদের ব্যাটসম্যানরা কিন্তু পেস বল খেলতে পারে। ব্যাপারটা কিন্তু এমন নয় যে যেটা ২০ বছর আগে ছিল পেস বোলিং খেলতে আমাদের খুব অসুবিধা হতো, বা ১২ বছর আগে পেস বোলিং খেলতে আমাদের খুব অসুবিধা হতো। এখন কিন্তু আমার সেটা মনে হয় না। আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট সক্ষম পেস বোলিং খেলার ক্ষেত্রে। সো আইডিয়ালি আমরা হতে পারে এমন যে আমরা হয়তো স্পিন নির্ভর উইকেটে খেলবো। বাট আই এম নট মাচ ওয়ারিড অ্যাবাউট দ্যাট যে আমরা পেসে খেলছি কিংবা স্পিনে খেলছি। বরঞ্চ আমি দেখছি যে এখন স্পিনে আমরা যথেষ্ট শক্তি খুঁজে পাচ্ছি না স্পিন, আনলেস আমাদের উইকেট যদি যথেষ্ট খারাপ আমরা তৈরি না করি, যেখানে সহজাতভাবে স্পিনাররা সাহায্য পায়। যদি স্বাভাবিক উইকেট হয় সেখানে আমরা কিন্তু ওই মানের স্পিনার কিন্তু
দেখিনি। হ্যাঁ, টি-টোয়েন্টি খেলার উপযোগী হয়তো ২-৩ জন স্পিনার আমরা দেখেছি। কিন্তু টেস্টের মানের উইকেট স্পিনার কিন্তু আমরা রিসেন্ট পাস্টে কিন্তু দেখিনি আমাদের যখন মানে এখানে রফিক লাস্ট যখন রাজ্জাকের ক্রিকেট পরে হয়েছে। আমরা আর ওরকম লং টার্মে আমরা কাউকে ওই পাইনি। ধরনের হ্যাঁ, 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 একদম ওই জায়গাটা ধরে রাখবে এমন কোন স্পিনার কিন্তু আমরা পাইনি যার উপর নির্ভর করা যায়। ম্যাচ উইনার আমরা দেখেছি অকেশনালি হয়তো আ তাইজুল করেছে, মিরাজকে মেহেদী দেখেছি। হাসান মিরাজ করেছে। করেছে। কনসিস্টেন্সি আমরা কিন্তু দেখিনি সেরকম। সো আমার মনে হয় সেটাও একটা চিন্তার বিষয় যে এবং এই টুর্নামেন্টে কিন্তু ৫ টা টিমে কিন্তু একটা লেগ স্পিনারকে সেভাবে দেখলাম না। একজন জি। লেগ স্পিনারকে সেভাবে দেখলাম না। সো ওই দিক থেকে বোধহয় আমাদের এখনো যথেষ্ট কাজ করার সুযোগ আছে এবং ওই জায়গাটায় যথেষ্ট গ্যাপ আছে আমাদের। তাহলে আপনার আইডিয়াল সিচুয়েশনে বাংলাদেশের মানে উইকেটটা কেমন হওয়া উচিত এই সিরিজে, যদি আমরা টেস্টের কথাই বিবেচনা করি? ওয়ানডেতে তো আমার ধারণা মোরলেস স্পোর্টিং উইকেটই হবে, কিন্তু টেস্টেই আসলে চ্যালেঞ্জটা থাকবে। আমি আইডিয়ালি আমি মনে করি যেটা আইডিয়াল উইকেট হয় ভালো। যেখানে এখন আমাদের দলটা যেভাবে যেরকম যে অবস্থায় আছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমরা যদি একটা আইডিয়াল উইকেট নিই যেখানে ব্যাটসম্যান এবং বোলার সবাই কিছুটা সাহায্য পাবে। ব্যাটসম্যানরা হয়তো এই ধরনের আমাদের যে উইকেটে আমরা এই টি-টোয়েন্টি খেললাম, এই ধরনের উইকেটে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবং ওয়েস্ট ইন্ডিজের যে পেস বোলিং আছে সেটা আমার মানে খেলার মতো যথেষ্ট শক্তি আমাদের আছে। সো এই ধরনের উইকেটও হতে পারে। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজের দুর্বলতার কথা চিন্তা করে হয়তো স্পিনিং উইকেটও তৈরি করতে পারি এবং ট্যাকটিক্যালি সেটা হয়তো ভুল সিদ্ধান্ত হবে না। ইটস অন দ্য বোর্ড টু ডিসাইড যে কোনটা করলে ভালো হয়। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি আইডিয়াল উইকেট হলেই ভালো। সেটা আমাদের খেলা ডেভেলপমেন্টের জন্য ভালো। আইডিয়াল উইকেট করে যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করতে পারি, জিততে পারি, সেটা আমাদেরকে অনেক কিছু দেবে এটা আমি বিশ্বাস করি। ৩২০ দিন পর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরছে। এই গ্যাপটা আপনার কি মনে হয় যে বাংলাদেশ দল এখন কম্পারেটিভলি ওয়ান অফ দ্য মানে অভিজ্ঞ দল পুরো ওয়ার্ল্ডের মধ্যেই একসাথে, তাদের জন্য কি কোনো আসলে ডিফিকাল্টিস সিচুয়েশনে ফেলবে, নাকি তারা অ্যাডজাস্ট করে নিতে পারবে এই ৩২০ দিন যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে গ্যাপ? এবং সব দলই কিন্তু খেলে ফেলেছে, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে বাদে আমার ধারণা এই করোনা পরবর্তী সময়। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ তো অনেকদিন আগেই খেলেছে। জি। ইংল্যান্ডের সাথে তো অনেকদিন আগে খেলেছে এবং ওরা ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেকদিন আগে থেকে খেলছে। তার মানে ওরা অলরেডি ছন্দে আছে। সেদিক থেকে বিবেচনা করে ডেফিনিটলি ওরা কিছুটা এগিয়ে থাকবে। তবে আর আমাদের মধ্যে একটা অদ্ভুত গুণ আছে আমাদের। আমরা খুব তাড়াতাড়ি যতই পিছিয়ে থাকি না কেন, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাডপ্ট করতে পারি এসব মানে শেষ বিষয়গুলো। মুহূর্তে আমরা সব কাজগুলো করে ফেলতে হ্যাঁ, আমরা পারি। আমরা আমরা কিন্তু অ্যাডপ্ট করতে পারি জি। যেকোনোভাবেই হোক সেই মানসিকতা বোধহয় আমাদের আছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু বানিয়ে ফেলতে পারি। সেটার উপরে হয়তো একটু আশায় থাকবো যে আ আ খুব অল্প সময়ের মধ্যেই আমরা হয়তো মানিয়ে নেব এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের প্রিভিয়াস রেকর্ড খুব একটা খারাপ না। সেটাও হয়তো আমাদের কিছুটা মানসিকভাবে শক্তিশালী রাখবে আমাদেরকে। আমাদের কনফিডেন্স এর ক্ষেত্রে খুব একটা ঘাটতি দেখা দেবে না। তবুও এখন বলা যাচ্ছে যে খেলা যখন শুরু হবে, আমাদের শুরুটা ভালো হওয়াটা খুব জরুরি এবং আশা করছি যে ভালো হবে। কারণ এই টি-টোয়েন্টি যে পজিটিভ মেন্টালিটি নিয়ে এসছে প্লেয়ারদের মধ্যে, সেটা আমাদের খুব কাজে আসবে। নাজমুল আবেদীন ফাহিম আমাদের সঙ্গেই থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, ফিরে আসবো একটু পরই, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম, ক্রিকেট বিশ্লেষক এবং বিসকেএসপির উপদেষ্টা। ফাহিম আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমরা বিরতির আগে কথা বলছিলাম জাতীয় দল নিয়েই মেইনলি, কিন্তু একটু আবারও বঙ্গবন্ধু টি-20 কাপ যেটা চলছে সেটায় ফিরতে চাই। কালকের ফাইনালে আপনার দৃষ্টিতে কে ফেভারিট, চট্টগ্রাম নাকি খুলনা? খুব কঠিন প্রশ্ন কারণ দুটো দলই আম ভালো খেলছে। দুটো দলেরই যথেষ্ট আ স সংখ্যক প্লেয়ার আছে যারা ম্যাচ জেতাতে পারে তাদের রেসপেক্টিভ দলকে। তবে ২ দলের মধ্যে আম যে দলের মধ্যে কনসিস্টেন্সি বেশি আছে সেটা হচ্ছে কিন্তু চট্টগ্রাম দল। চট্টগ্রাম, তাদের জি। মধ্যে কনসিস্টেন্সি বেশি আছে। কারণ ১ম থেকেই তাদের খেলার মধ্যে একটা প্যাটার্ন আছে, একটা ছন্দ আছে এবং যাদের মধ্যে রিদম থাকে তারা কিন্তু সেই রিদমটাকে অনুসরণ করতে পারে। বাট খুলনার যেটা আছে সেটা হলো দারুণ শক্তিশালী কিছু খেলোয়াড় আছে যারা যখন তখন খেলাটাকে ঘুরিয়ে দিতে পারে এবং তাদের অভিজ্ঞতাটা খুব ইম্পোর্টেন্ট। তারা জানে কোন সময়টায় চাপের মধ্যেও নিজের বেস্টটা দেওয়া বা সঠিক সিদ্ধান্ত নেওয়া বা অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নেওয়া এই ব্যাপারটা তাদের মধ্যে ডেফিনিটলি আছে খুলনার মধ্যে। তো আমার মনে হয় যে খুব হাড্ডাহাড্ডি একটি লড়াই হওয়ার সুযোগ আছে এখানে। এবং খুব ভালো একটা ম্যাচ হওয়া উচিত। ২ দলের শক্তি যদি আমরা বিবেচনা করি এবং ২ দলের রিসেন্টলি যে খেলাটা খেলছে খুব ভালো ক্রিকেট খেলেছে এবং খুলনা তার শক্তি অনুযায়ী শুরুটা করতে না পারলেও গ্র্যাজুয়ালি তারা জয়ের মুখটা দেখেছে এবং সেটাই জয়টা ডেফিনিটলি একটা দলকে দারুণ শক্তি দেয়। মাশরাফির ইনক্লুশনটা ওদেরকে মানসিকভাবে আরো চাঙ্গা করবে ডেফিনিটলি আর সাকিবের মিস? সাকিবের অভাবটা কিছুটা বোধহয় তারা অনুভব করবে। কারণ সাকিব ব্যাটিং এ খুব ভালো করতে না পারলেও বোলিং এ কিন্তু তাদের একটা
বড় শক্তি হিসেবে দেখা দিচ্ছিল ওকে। সো ওই জায়গাটা ওরা ডেফিনেটলি মিস করবে। তবে সাকিবের জায়গায় ওরা কাকে নেবে এটা নিয়ে একটু তাদের মধ্যে থাকতে পারে। কারণ সাকিব ইজ টু বিগ এ প্লেয়ার যার জায়গাটা পূরণ হবার মতো না। তবে ওই বোলিংটা তারা ডেফিনেটলি খুব মিস করবে। ওইটা একটা ব্যাপার থাকতে পারে তাদের মধ্যে। আদারওয়াইজ খুলনা ইজ অলসো ভেরি, ভেরি স্ট্রং সাইড এবং আমি মনে করি যে খুব ভালো একটা খেলা হওয়া উচিত। এবং তারা যদি এগ্রেসিভলি ক্রিকেট খেলে ফিয়ার অফ ফেইলিয়ারটা যেটা আছে কারণ দুটোর মধ্যে একটা দলই জিতবে, একটা দলই চ্যাম্পিয়ন হবে, একটা দল হতে পারবে না। হতে না পারার ব্যাপারটা যদি মাথায় বেশি কাজ করে তাহলে হয়তো খেলাটা তেমন জমবে না। দু দলে যদি এগ্রেসিভ ক্রিকেট খেলে তবে আমরা দারুণ একটা খেলা হয়তো দেখতে পাবো। আপনি খুলনার কথা বলছিলেন যে তারকা সমৃদ্ধ, কিন্তু চট্টগ্রামেও কিন্তু কম নয়। আমরা যদি বলি যে ওপেনিং পার্টনারশিপটা লিটন সম্মর কিন্তু দুর্দান্ত হয়েছে এই টুর্নামেন্টে, এবং মোস্তাফিজুর রহমান আলাদা করে বলতেই হবে। মোস্তাফিজকে একদম শুরুর দিককার মতো মনে হয়েছে আমার কাছে। অ্যাবসলিউটলি। তবে খুলনার কথা আমি একটু বলি। খুলনা একটা স্ট্র্যাটেজিক্যাল একটা ব্যাপার নিয়েছিল। খুলনার ১ম দিকে যখন ওরা পারছিল না, উইকেট পড়ে যাচ্ছিল, প্রত্যেকবারই পাওয়ার প্লেতে গিয়ে ১ম এ তারা একটা উইকেট হারিয়ে ফেলছিল এবং তাতে তারা অমিকে নিয়ে আসলো ওপেনিং এ। সেটা নিয়ে আমার কেমন একটা ব্যাপার ছিল যে অমি টি-টোয়েন্টিতে এই ধরনের একটা দলে যথেষ্ট ভালো স্কোর করতে পারবে কিনা, যথেষ্ট স্ট্রাইক রেট মেইনটেইন করতে পারবে কিনা। কিন্তু অমি দারুণভাবে প্রমাণ করেছে যে লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে দুর্দান্ত খেলছে এবং অমির সেই স্টার্টের কারণে কিন্তু খুলনা দলটা ঘুরে দাঁড়িয়েছে। আমরা চিটাঙের কথা আপনার কাছে জানবো, তার আগে একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিতে চাই। দর্শকের পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। রান কম হচ্ছে দলগতভাবে, সেটাই বলছেন আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। রান কম হচ্ছে এটা অভিযোগ দর্শকের। আমরা বাইরের দেশগুলোতে যেরকম দেখে থাকি, এই যে গতকালই সদ্য লঙ্কান প্রিমিয়ার লিগ শেষ হয়েছে, সেখানেও ২ শতাধিক রান প্রচুর হয়েছে, কিন্তু বাংলাদেশের এই টুর্নামেন্টে মাত্র ৩টা ইনিংসে হয়েছে, এক ম্যাচেই ২বার। এইটা আমাদের অনেক দিনের অভিযোগ যে আসলে টি-টোয়েন্টিতে আমাদের এখানে রান হয় না মিরপুরে। আপনি উইকেট নিয়ে বলছিলেন যে আগের চেয়ে অনেক বেটার আপনার কাছে মনে হয়েছে। আমি রানের কথা যে বলি এটা আমাদের মেন্টাল ব্যারিয়ার আছে একটা। আমাদের মেন্টাল ব্যারিয়ার কারণে। কারণ আমরা মনে করি ধরে নিয়েছি যে ১৫০ ব্যাটে ৬০ রান করবে। অপোজিশনও কিন্তু সেই পেসেই খেলবে এবং তারপর একটা দল জিতে যায়। আমরা কেউ কিন্তু এভাবে চ্যালেঞ্জ করি না। কিন্তু চ্যালেঞ্জ করলে যে আমরা ২০০ প্লাস রান করতে পারি এটা কিন্তু আমরা দেখেছি। এবং সেটা টপকেও যাওয়া যায়। হ্যাঁ, রাজশাহীকে সাধুবাদ দিতে হয়। রাজশাহী সেটা শুরু করেছে। নাজমুল যখন সেঞ্চুরিটা করলো এবং ওরা ২২০ রানের বেশি ২২২ রান বোধহয় করলো একটা ইনিংসে। ২২১ করেছিল, বরিশাল টপকে গিয়েছিল। বরিশাল সেটা চেঞ্জ করলো। চাইলে যে করা যায় এগ্রেসিভলি খেললে, হ্যাঁ, এগ্রেসিভলি খেললে আপনি ফল্টারও করতে পারেন। কিন্তু জেতার সবচেয়ে বড় রাস্তা তৈরি করে দেয় যদি আপনি এগ্রেসিভলি খেলেন। সেখানে একটা প্ল্যান বেঁধে যে আপনি অ্যাগ্রেশন শো করেন। এবং সেটা যে সম্ভব আমরা অনেকগুলো ম্যাচে দেখেছি। হঠাৎ করে কিন্তু ২-৪ ওভারে আমরা দেখেছি ২ ওভারের মধ্যে ৩০ রান, ৩৫ রান, ৪০ রান হয়ে গেছে। অনেক সময় ৫ ওভারের মধ্যে দেখেছি ৭০-৭৫ রান হয়ে গেল। এটা কিন্তু সম্ভব এবং এইবার আমরা দেখেছি সেটা সম্ভব। আমি এটা মনে করি যে এটা ম্যানেজমেন্টের একটা বড় দায় আছে এখানে। ম্যানেজমেন্ট যদি সে চ্যালেঞ্জটা নেয়ার মতো পরিবেশ তৈরি করে তাহলে প্লেয়াররাও কিন্তু আগ্রহী উঠবে। তবে এই টুর্নামেন্ট বোধহয় আমাদেরকে এই মেন্টাল ব্যারিয়ারটা কিছুটা হলেও দূর করেছে। আমরা যেটা পারি সেটা প্রমাণ আমরা মাঝে রাখতে পেরেছি। আমরা চট্টগ্রামের কথা বলছিলাম যে লিটন সম্মর ওপেনিং পার্টনারশিপ, আপনার কাছে কি মনে হয় যে বেস্ট পার্টনারশিপ ইন টি-20 বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনে? না, ওরা রান করছে কথা সত্যি, কিন্তু লিটনের পক্ষে যেই পেসে রান করা সম্ভব লিটন সেটা করছে না। লিটন আরো দ্রুত গতিতে রান করতে পারে। এটা একটু খেয়াল করে দেখতে হবে যে চিটাগং কনসিস্টেন্টলি রান করছে ঠিকই, কিন্তু ওদের টোটালটা কিন্তু সেরকম না। কিন্তু লিটন হয়তো রান করছে, কিন্তু লিটন আপনার স্ট্রাইক রেট যদি দেখি, লিটন স্ট্রাইক রেট কিন্তু তেমন না। খুব 150-160 টাইপের স্ট্রাইক রেট কিন্তু ওর নেই। তো ওই জায়গাটাই বোধহয় যদি অন্য দলকে আমরা দেখি, অন্য দল যদি সেইখান থেকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে নিতে পারে কিন্তু। সো লিটন রান করছে, ইটস আ ভেরি গুড থিং। তবে আমি আশা করি লিটনকে আরো ভালো স্ট্রাইক রেট মেনটেন করবে। সো ও হয়তো একটু দলের স্ট্র্যাটেজি কারণে হয়তো কোচের নির্দেশেই এইভাবে খেলছে, তবে ও আরো বেটার স্ট্রাইক রেট মেনটেন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আরো একজন দর্শক আছে ফাহিম ভাই, আমরা তার ফোনটি নিতে চাই। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাই আমাদের জি, আমরা বুঝতে পারছি না, আপনার প্রশ্নটা আরেকবার করুন। আমাদের সামনে সাথে নতুন খেলা
আচ্ছা, ধন্যবাদ। আমরা যেটুকু বুঝতে পেরেছি যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ বাংলাদেশের পরে ইয়াংস্টারদের সুযোগ দেয়া হবে কিনা কিংবা কতটুকু পাবে সেরকমটাই আপনি মনে হয় জানতে চেয়েছেন। ফাহিম ভাই সে বিষয়ে বলেছেন যে টেস্টে খুব একটা সুযোগ হয়তো না থাকলেও ওয়ানডেতে সুযোগ থাকবে এই টুর্নামেন্টের পারফরমেন্সে। জি ফাহিম ভাই। ডেফিনেটলি যদি যদি টি-20 হতো আমরা হয়তো বেশ কিছু নতুন মুখ দেখতে পেতাম। যেহেতু টি-20 হচ্ছে না তো আমরা হয়তো অনেক নতুন মুখ দেখতে পাবো না, কারণ অল্প কয়েকজন দেখতে পাবো। অল্প, হ্যাঁ আমরা হয়তো কিছু ইম্পর্টেন্ট জায়গায় আমরা কিছু নতুন মুখ দেখতে পারি। একদমই শেষ কথায় যদি ফাহিম ভাই আমরা শেষ দিকে চলে আসি, মোস্তাফিজকে নিয়ে বলছিলাম যে কথা বলবো যে মোস্তাফিজের সিচুয়েশনটা দেখে আপনার কি মনে হয়েছে? আশাবাদী হচ্ছেন যে ও আরো লং? ডেফিনেটলি ওকে অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে এবং এবং ও যে একটা মিশনে আছে বোঝা যায়, ও নিজে এনজয় করছে এবং নিজেকে বুঝতে পেরেছে, ও যে জানে ও ভালো বল করছে, ওর চোখে মুখে সেটা ধরা পড়ছে। কিন্তু এটা একটা দারুণ ব্যাপার, ওর ফিরে আসাটা এটা খুব জরুরি ছিল আমাদের জন্য। হয়তো এই সময়টায় অনেকেই অনেক রেস্ট পেয়েছে, এই কোভিডের কারণে অনেকে রেস্ট পেয়েছে, বিশেষ করে পেস বলাররা রেস্ট পেয়েছে এবং সেটার মধ্যে আমাদের কাজ দিচ্ছে এবং আমরা সব পেস বলারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি সেই জিনিসটা। সো ইটস এ ভেরি পজিটিভ সাইন যে মুস্তাফিজ আগের মতো কিছুটা ছন্দ ফিরে পাচ্ছে এবং আমি শিওর যে সামনে আরো ভালো করবে। ধন্যবাদ আপনাকে নাজমুল আবেদিন ফাহিম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যে আজকের মতো আমরা এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।